সবসময় মন্দির আর মসজিদের উপরে আলোচনা করতে গেলেই মনে হয় যে ল্যান্ডমাইন বিছানো রাস্তার উপর দিয়ে হাঁটছি। কারণ মানুষ যুক্তি আর আবেগের সংমিশ্রণ হলেও এক্ষেত্রে আবেগের পাল্লাটা যুক্তির থেকে সবসময় ভারী হয়ে যায়। কিন্তু তাও প্রশ্ন তো করতে হবে, প্রশ্ন রাখতে হবে যে একটি রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য যদি দরকার হয় যে একটি ঐতিহাসিক মসজিদকে স্থানান্তরিত করতে হবে, তাহলে সেই পদক্ষেপের ভালো এবং খারাপ দুটো দিকেরই তুল্যমূল্য বিচার করতে কি আমরা তৈরি? সংখ্যালঘু মানুষদের মধ্যে থেকে কি সেই আলোচনার ইচ্ছে উঠে আসবে, নাকি ধর্মীয় রাজনীতির মাথা যারা রয়েছেন তারা এই গোটা বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার দায়িত্বটা একেবারে নিজের কাঁধে তুলে নেবেন? প্রশ্ন রাখতে হবে যে যেখানে রাজ্যের মন্ত্রীও এটা বিশ্বাস করেন যে বড় বড় মন্দিরগুলোতে ভগবান এবং ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে প্রাচীর হিসেবে কিছু অসাধু আঁতাত, যাদের কাজটাই হলো এই ভক্তদের আবেগ এবং তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে লাখ লাখ টাকা দিনে উপার্জন করা, এই গোটা বিষয় যেটা চলছে সেগুলোকে কি বন্ধ করা যাবে? এই সরকারের কি সেই ক্ষমতা রয়েছে, নাকি সবটাই শুধু মুখের কথা, শুধু মুখে বুলিয়া ওড়ানো, যেটা যেরকম চলছিল সেটা সেরকমই চলতে থাকবে? দেখুন, রাম মন্দিরের ঘটনার কথা আমরা সকলে শুনেছি, ঘৃণ্য অভিযোগ সেখানে উঠেছে, সেখানে টাকা পয়সা চুরি দুর্নীতির অভিযোগের কথা আমরা সকলে শুনেছি। সেই সমস্ত ঘটনাগুলো দেখে আমরা কি কিছুই শিখবো না? আমি দুটো নিয়েই আলোচনা করব, তবে মন্দির আর মসজিদের আলোচনার আলাদা করে আমি টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো। আপনি যদি সংকীর্ণতা নিয়ে এই পর্ব দেখেন তাহলে আপনার যেটুকু ইচ্ছা সেটুকু আপনি দেখে নিতে পারেন। এখানে যে মসজিদটি নিয়ে কথা হচ্ছে সেটা হলো কলকাতা বিমানবন্দরের ভেতরে অবস্থিত একটি মসজিদ, যার স্থানীয় নাম বাঁকড়া মসজিদ। অনেকেই এটাকে গৌরীপুর জামা মসজিদও বলে থাকেন। এবার এই মসজিদটি কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের পাশে অবস্থিত। এখানে দিনে 5 বার নামাজ পড়া হয়। জানা যাচ্ছে 50-60 জন প্রত্যেক দিন আসেন নামাজ পড়ার জন্য। নিরাপত্তা রক্ষীদের আধার কার্ড দেখিয়ে তারপর তারা ঢুকতে পারেন এবং তারপর নামাজ হয়ে গেলে তারা সেখান থেকে বেরিয়ে আসেন। এবার এই মসজিদটি কোথায় অবস্থিত? কলকাতা বিমানবন্দরের ভেতরে সেকেন্ডারি রানওয়ের পাশে। এবার যেখানে নিয়ম হচ্ছে যে কোনো বিমানবন্দরের যে কোনো যে রানওয়েগুলো রয়েছে তার 250 মিটার পর্যন্ত কোনো নির্মাণ থাকার কথা নয়, কিন্তু এক্ষেত্রে কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের 165 মিটারের মধ্যে এই মসজিদটি অবস্থিত। বলা হচ্ছে এই মসজিদটি 136 বছরের পুরনো। 1950 সালে যখন কলকাতা বিমানবন্দর সম্প্রসারিত করার প্রয়োজন পড়ে, সেই সময় জানা যাচ্ছে যে ওই মসজিদের চারপাশের যে গ্রামাঞ্চল, সেখানকার বাসিন্দারা তাদের সকলকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এই মসজিদটা সরানো হয়নি। এইটা সেই সময় একটা মোটামুটি টেম্পোরারি সলিউশন ছিল, একটা মধ্যপন্থায় পর্যন্ত পৌঁছানো গিয়েছিল, এবং এই মসজিদটা সরানো হয়নি কারণ সেই সময় যে সরকার ছিল তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। এবার বর্তমানে কলকাতা বিমানবন্দরের অবস্থাটা কি? বলা হচ্ছে কলকাতা বিমানবন্দরের তরফ থেকে জানানো হচ্ছে যে 2024-25 অর্থবর্ষ, শুধু এই একটা বছর যদি আপনি দেখেন, 2,18,00,000 যাত্রী এই কলকাতা বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে, তবে কলকাতা এয়ারপোর্টের যে টার্মিনাল রয়েছে তার ধারণ ক্ষমতা কত? 2,60,00,000। অতএব বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি কিন্তু এই সংখ্যাটাই আমরা পৌঁছাতে চলেছি। 2,18,00,000 মানুষ অলরেডি যাতায়াত করছেন, 2,60,00,000-তে অবভিয়াসলি পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। এবার এই মুহূর্তে একদম অপটিমাম ইউটিলাইজেশন দরকার। এটা তো হাতে গোনা হিসেব পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। যতটা জায়গা রয়েছে পুরোটাকে ব্যবহার করতে হবে এবং তারপর যদি আরো সম্প্রসারণের প্রয়োজন পড়ে সেটা করতে হবে। এবার এই যে মসজিদটি রানওয়ের পাশে রয়েছে, এর জন্য কি কি টেকনিক্যাল সমস্যা হচ্ছে? কলকাতা বিমানবন্দরের একজন কর্তা তিনি বলছেন যে এই মসজিদটা থাকার জন্য সেকেন্ডারি রানওয়ের পাশে ILS বা ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম এটা বসানো যাচ্ছে না। বিরাটের দিক থেকে যে বিমানগুলো নামবে সেটার ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। রানওয়ে সম্প্রসারণ করা যাচ্ছে না এবং রানওয়ের পরে যে 250 মিটার ফাঁকা জায়গা থাকার কথা সেটাও নেই। এবং শেষমেশ যেটা সব থেকে বড় রেড ফ্ল্যাগ হওয়ার কথা ছিল কিন্তু এতদিন ধরে সামহাও সেটা হয়নি, সেটা হলো নিরাপত্তা। আমেরিকার টুইন টাওয়ারে জঙ্গি হামলার কথা আপনারা সকলে জানেন, যেখানে বিমান ব্যবহার করে জঙ্গিরা হামলা করেছিল, এবং ওই ঘটনা ঘটার পর শুধু আমেরিকা নয় গোটা বিশ্ব কিন্তু নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেছিল। এবং সব থেকে বড় কথা, বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর দিকে সকলে নজর দিয়েছিলেন। তার কারণটা হচ্ছে আমেরিকাতে কিন্তু 4টে কমার্শিয়াল ফ্লাইট হাইজ্যাক করে জঙ্গিরা এই হামলার ঘটনা ঘটিয়েছিল। এবার বিমানবন্দরের এই যে নিরাপত্তার বিষয়টা রয়েছে, এই প্রসঙ্গে কিন্তু এই মসজিদের কথাটা বারবার উঠে আসে, কিন্তু তারপরেও এত বছরে এই মসজিদটাকে কিন্তু সেই জায়গা থেকে সরানো যায়নি। এইবার এখানে বুঝতে পারছেন একটা সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি এতদিন ধরে এই মসজিদটা সরানো যায়নি,
সম্প্রতি এখানে একটা কথাবার্তার পরিস্থিতি, একটা আলোচনা যাতে হয় কি করা যেতে পারে সেরকম একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপাতত কলকাতা বিমানবন্দরের ওই চত্বরে 163 ধারা জারি করা হয়েছে। ওই মসজিদ আপাতত বন্ধ রয়েছে, সেখানে নামাজ পড়ার যে প্রক্রিয়া সেটা বন্ধ রয়েছে, এবং তারই সঙ্গে এই মসজিদ বিতর্কে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয়, পরিস্থিতি যাতে হাতের বাইরে কোনোভাবে চলে না যায়, সেজন্য কিন্তু প্রশাসনও তৎপর। এবং সেখানে জানা যাচ্ছে বাঁকড়া এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকা ডমিনেট করার জন্য রুট মার্চ করছে, এবং মহিলা বাহিনীও কিন্তু সেখানে তাদের সঙ্গে রয়েছে। অতএব বুঝতেই পারছেন ব্যাপারটা খুবই সেন্সিটিভ। এবার এর মধ্যে 16ই জুলাই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলের একজন মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রী করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টোকেন মন্ত্রী ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পেরেছেন গিলতে, না পেরেছেন ফেলতে। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী 16ই জুলাই একটি সাংবাদিক বৈঠক করে বলেন, যদি মসজিদ জোর করে ভাঙার চেষ্টা করা হয়, পশ্চিমবঙ্গের 4 কোটি মুসলমান এর প্রতিবাদ করবে। আপনারা কিন্তু আমাদের ভয় দেখাবেন না। এবার শুভেন্দু অধিকারী উল্টো দিক থেকে আবার বলেন যে দেখুন, জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা সবার আগে। এই যে বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর, এর লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, চীন বাংলাদেশ সবকিছু কাছে, এবং এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এইভাবে সেই বিমানবন্দর সবসময় খুলে রাখা যায় না, কাজেই সেই দিকটা আমাদের অবশ্যই কিন্তু দেখতে হবে। এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আমরা কারোর ধর্ম পালনে কোনো বাধা দিচ্ছি না, ধর্ম পালনের ক্ষেত্রে তো আমরা কিছু কাউকে বারণ করিনি। এখন বিষয়টা হচ্ছে এই মসজিদ অবৈধ এমন কথা কেউ বলছেন না। এবার এই বাঁকড়া মসজিদের চারপাশে এর থেকে ভালো কোনো মসজিদ নেই এমন কথাও কেউ বলছেন না। এই মসজিদ ভেঙে ফেললে এর নিচ থেকে, মাটির নিচ থেকে অন্যরকম কিছু বেরোতে পারে সেরকম কোনো কথাও কেউ বলছেন না। কিন্তু যে বিষয়টার সঙ্গে আমাদের রাজ্যের নিরাপত্তা বলুন, আমাদের কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা, যাত্রীদের সুরক্ষা জড়িয়ে রয়েছে, যে বিষয়টার সঙ্গে আমাদের রাজ্যের ভালো জড়িয়ে রয়েছে, সেখানে কি একটা মধ্যস্থতায় আমরা পৌঁছাতে পারবো, নাকি এই দড়ি টানাটানিই চলতে থাকবে? একইভাবে প্রশ্ন এটাও যে আপনারা কজন মানবেন এটা, যে আমাদের এখানে বড় বড় যে মন্দিরগুলো রয়েছে সেখানে একটা অসাধু নেক্সাস চলছে, একটা অসাধু আঁতাত চলছে, সেখানে টাকা তোলা হচ্ছে। বিভিন্ন জায়গায় ভক্ত এবং ভগবানের মাঝখানে কিছু মানুষজন রয়েছেন যারা ভক্তদের আবেগের সুযোগ নিয়ে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা তুলছেন, দর্শন করানোর জন্য, ভোগ প্রসাদ দেওয়া হবে সেই সমস্ত বলে এই ভক্তদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। তো এটা আপনারা কজন স্বীকার করবেন, কজন মানবেন, নাকি মানবেন না? রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যখন এটা বলেন, কালীঘাট সম্পর্কে তিনি এটা বলছেন যে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই কালীঘাটে একটা ভয়ঙ্কর তোলাবাজি চলছে এবং এখানে একটা মাফিয়া কন্ট্রোল হয়ে গেছে, মাফিয়া সবকিছু কন্ট্রোল করছে, টাকা তুলছে, টাকা দিয়ে তবে দর্শন করতে পারবে। দেশ বিদেশ থেকে, এই দেশের সমস্ত মানুষ তো বটেই, বিদেশ থেকেও যখন হিন্দু মানুষজন, হিন্দু ভক্তরা মন্দিরে আসছেন, টাকা না দিলে তারা দর্শন করতে পারবেন না, এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এগুলো পরিষ্কার করতে হবে, এগুলোকে সরাতেই হবে। এবং এই কমিটির মাথার উপরে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, আর এইখানে তোলাবাজি হচ্ছে। এই কথা যখন রাজ্যের মন্ত্রী বলেন তখন এটা আমিও মানতে বাধ্য হই যে এর মধ্যে কোনো মিথ্যে কথা নেই, এটা সম্পূর্ণ সত্যি কথা। কারণ আমি নিজেও ভুক্তভোগী। ভক্ত যত আবেগী, যত বিশ্বাসী, তত সে অসহায়, এবং সেখানে টাকা পয়সার বিষয় রয়েছে। আপনি পরিত্রাণ পেতে মনের শান্তির জন্য ভগবানের সামনে যাবেন, হাত জোর করে প্রার্থনা করবেন, কিন্তু বিষয়টা এরকম হয়ে গেছে যে আগে আপনাকে সেখানে গিয়ে হাত উপর করে টাকা দিতে হবে, তবে আপনি হাত জোর করতে পারবেন। তার সঙ্গে ভিআইপি কালচার রয়েছে, টাকা দিলে লাইনের আগে, টাকা না দিলে তুমি লাইনে দাঁড়িয়ে থাকো ঘন্টার পর ঘন্টা, তারপর তুমি ভগবানকে দেখতে পেলে পেলে না, সে সব তোমার ব্যাপার। কিংবা ভোগ বা প্রসাদের ক্ষেত্রে 3 রকম টায়ার চলছে টাকার, যত বেশি টাকা দেবে তত আগে তুমি প্রসাদ পাবে, যত কম টাকা দেবে সেক্ষেত্রে লাস্টে কিছু পড়ে থাকলে তোমায় দেওয়া হবে, না হলে তুমি পাবে না। তো প্রবাবিলিটির অঙ্কে বিষয়টা তাহলে এরকম দাঁড়াচ্ছে যে যে মানুষের ভক্তি আছে কিন্তু শক্তি নেই, তার এই বড় বড় মন্দিরগুলোতে যাওয়ারই কথা নয়, তিনি যেতেই পারবেন না, তাই তো? তো সেখানেই এখানে একটা খুশির খবরও আছে, একটা খুশির দিক আসে যখন এই খবরটা সামনে আসে যে বড়মার মন্দিরে ভিআইপি কালচার বন্ধ। প্রথমত বড়মার মন্দিরের যে পরিচালন কমিটি ছিল সেটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে, এবং তারই সঙ্গে নৈহাটির বিধায়ক এটা ঘোষণা করেছেন যে বড়মার মন্দিরে আর কোনো ভিআইপি কালচার হবে না, ভিআইপি আলাদা করে এসে দর্শন করতে পারবেন এরকম কিচ্ছু হবে না, সবাইকে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে। এই খবরটায় অনেকেই খুব খুশি হবেন, কিন্তু এই খুশি আবার ক্ষণস্থায়ী হয়ে যায় যখন জানা যায় তারকেশ্বরে আবার যে শিব ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন
তাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। যেখানে শ্রাবণী মেলার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এই কথা বলেছেন যে ভক্তদের কারুর কাছ থেকে কোনো রকম চাঁদা, কোনো ট্যাক্স, কোনো টাকা তোলা যাবে না। পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে সমস্ত রকম খোঁজ খবর রাখা হবে। সেখানে দাঁড়িয়ে অভিযোগ আসছে যে যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন তাদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। কিভাবে তোলা হচ্ছে? বলা হচ্ছে যে সাধারণ ভক্তরা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন বাবার মাথায় জল ঢালার জন্য। সেখানে দাঁড়িয়ে একটা স্পেশাল কুপনের ব্যবস্থা করা হয়েছে। 200 থেকে 500 টাকা দিয়ে আপনি সেই কুপন কাটতে পারবেন এবং আপনি যদি টাকা দিয়ে কুপন কেটে নেন আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনি সোজা গিয়ে জল ঢেলে চলে আসতে পারবেন। এই বিষয়টা নিয়ে প্রচুর ভক্তরা সরব হয়েছেন। এবার এই কুপন কে কাটছে, এটা কি সরকারের তরফ থেকে কোনো অনুমতি রয়েছে, প্রশাসনিক অনুমতি রয়েছে, কিভাবে হচ্ছে, এই নিয়ে প্রচুর ভক্তরা সরব হয়েছেন। তাহলে এই অভিযোগের কথা কি কানে যাচ্ছে প্রশাসনের? যেখানে স্বপন দাশগুপ্ত রাজ্যের মন্ত্রী তিনি সঠিকভাবে বলছেন যে এই এত মন্দির এবং সেই মন্দিরগুলোতে যেভাবে মাফিয়া কন্ট্রোল চলছে, টাকা পয়সা তোলা হচ্ছে, এই সমস্ত কালচার বন্ধ করতে হবে। মহামহিম যেখানে বলছেন যে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, মহামহিমের চোখ কান নাক সর্বদা চারিদিকে কাজ করছে তার, তাহলে এই খবরগুলো কি তার কানে যাচ্ছে? এই অভিযোগগুলোর কথা কি তিনি শুনতে পাচ্ছেন? কিভাবে তাহলে এর সুরাহা হবে? এগুলো কিভাবে বন্ধ হবে? নাকি এইরকমই সবকিছু চলতে থাকবে? অন্যদিকে আবার তারকেশ্বরের মন্দিরের যিনি মহন্ত রয়েছেন সুরেশ্বর আশ্রম দণ্ডিস্বামী মহারাজ, তিনি বলছেন এটা তো খুব স্বাভাবিক বিষয়, বাবার মন্দিরের খরচ খরচা না হলে চলবে কি করে যদি আমরা টাকা পয়সা এইভাবে না নিই ভক্তদের কাছ থেকে? নিতেই হবে, লাইনে দাঁড়ানোর জন্য টাকা পয়সা নেওয়া কোনো নতুন বিষয় নয়। ওদিকে মুখ্যমন্ত্রী শ্রাবণী মেলার জন্য 15 কোটি টাকা খরচ করেছেন, কিন্তু আমাদের মন্দির কর্তৃপক্ষের কাছে তো কোনো টাকা আসেনি। এছাড়া বিশেষ অনুদানের যে একটা বার্ষিক বৃত্তির ব্যবস্থা ছিল, আগের সরকার সেটা বন্ধ করে রেখেছিল, নতুন সরকারও সেটা দেয়নি। তো আমরা তাহলে টাকা পয়সা পাবো কোথা থেকে? দেওঘর, কামাখ্যা, তারাপীঠ সব জায়গাতেই লাইনে দাঁড়ানোর জন্য এরকম টাকা পয়সা নেওয়া হয়, এটা কোনো নতুন বিষয় নয়। অন্যদিকে আবার বিজেপির আরামবাগ জেলার যিনি সাংগঠনিক জেলা সভাপতি রয়েছেন সুশান্ত বেরা, তিনি বলছেন দেখুন এই যে টাকা নেওয়া হচ্ছে এর সঙ্গে আমাদের দলের বা কর্মীদের কোনো সম্পর্ক নেই, গোটাটাই মন্দিরের বিষয়। যারা সরকারকে এর জন্য দোষারোপ করছেন তারা হয়তো সঠিক তথ্য জানেন না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিজেপি দায় ঝেড়ে ফেলছে, শাসক দল দায় ঝেড়ে ফেলছে, মানে আমাদের কিছু করার নেই, শাসক দলের এটাই বক্তব্য। শুরুটা হয়েছিল সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে, এইসব বন্ধ করতে হবে সেই প্রতিশ্রুতি দিয়ে, শেষ হচ্ছে দায় ঝেড়ে ফেলা দিয়ে যে আমাদের এখানে কিছু করার নেই। আর মাঝখানে ভক্তরা তারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই। পশ্চিমবঙ্গের যে বড় বড় যে ধর্মীয় পীঠস্থানগুলো রয়েছে, বড় বড় মন্দিরগুলো রয়েছে, সেখানকার কি পরিস্থিতি, কতটা কি বদলেছে, আপনি যে কোনো জায়গায় যান আপনি নিজেই সেখানে দেখতে পেয়ে যাবেন সেখানকার কি চলছে। আমার কথা শুনে বিশ্বাস করতে হবে না, আমার কথায় নাচতে হবে না। তারকেশ্বরে হেলিকপ্টার থেকে ফুল ফেলা হবে এই ঘোষণাও করা হয়েছিল। সেখানকার যিনি বিধায়ক তিনি আবার প্র্যাকটিসও করেছিলেন এই ফুল ফেলা, ক্যামেরার সামনে দেখতে যাতে ভালো লাগে, রিল টিল ওঠে ভালো করে। কিন্তু সেই ফুলের সাথে সাথে ভুলের বিচারও যদি একটু করে নিতেন তাহলে ভালো হতো। মহামহিম মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে প্রত্যেক নির্বাচিত সরকারের উচিত আধ্যাত্মিকতা ধরে রাখা। আমরা মনে করি পূর্বতন সরকারের আমলে তারকেশ্বর অবহেলিত ছিল, পূর্বতন সরকার এক চোখ বন্ধ করে রেখেছিল। আপনারা 2 চোখ খুলে সমস্তটা দেখে এই সব কিছুর একটু বিহিত করে দিন না, তাহলেই তো হয়ে যায়। তাহলে প্রশাসন প্রতিশ্রুতি দিলেও তার কি আদৌ সেই ক্ষমতা বা সামর্থ্য আছে এগুলো বন্ধ করার? এখানে অবশ্যই অযোধ্যার যে রাম মন্দির সেই রাম মন্দিরের কথা বলতে হয়। রাম মন্দির আমাদের দেশের অন্যতম আকর্ষণের জায়গা, এত বড় মন্দির, প্রচুর মানুষের আবেগ তাদের বিশ্বাস জড়িয়ে রয়েছে, এগুলো কোনো কথার সঙ্গে কোনো দ্বিমতের জায়গা নেই। প্রচুর ভক্তরা সেখানে বারবার গেছেন এবং নিজেদের ইচ্ছা থেকে তারা সেখানে দান করেছেন, সেখানে প্রণামী দিয়েছেন এবং তারপর সেই কোটি কোটি টাকা ভক্তদের আবেগ বিশ্বাস, কোটি কোটি মানুষের আবেগ বিশ্বাস সেগুলো নিয়ে নয়ছয় করা হয়েছে। রাম মন্দিরের তহবিল তছরূপ করা হয়েছে, সেখানে টাকা পয়সা চুরি করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, এই অভিযোগ বারবার সামনে উঠে এসেছে। এবং তার ফলে পরিস্থিতিটা কি হয়েছে, গোটা উত্তরপ্রদেশ জুড়ে এখন মানুষের একটাই বক্তব্য, প্রণাম করব কিন্তু প্রণামই দেব না। দ্য প্রিন্টের তরফ থেকে 2টো রিপোর্ট করা হয়েছে এবং সেই গ্রাউন্ড রিপোর্টে বলা হচ্ছে যে উত্তরপ্রদেশের গোটা উত্তরপ্রদেশ জুড়ে মানুষজন এখন মন্দিরে প্রণামই দিচ্ছেন না। তারা প্রণাম করতে যাচ্ছেন কিন্তু তারা বলছেন যে আমরা টাকা দিতে চাই না, চাঁদা দিতে চাই না, আমরা কোনো ডোনেশন বা যে দান সেটা আমরা করতে চাই না। কেউ আবার বলছেন বাড়ি থেকে বলে দেওয়া হয়েছে যে মন্দিরে গিয়ে বেশি প্রণামী দেওয়ার দরকার নেই এবং সেখানে তারা বলছেন যে দরকার হলে কোনো গরিব মানুষকে টাকাটা দান করে দেব, তাও ভালো, কিন্তু মন্দিরে এখন আর প্রণামী দিতে চাই না, কারণ মন্দির দেখভালের দায়িত্ব যাদের উপর তারাই তো আমাদের চাঁদা চুরি করে নিচ্ছেন। এই কথা বলছেন উত্তরপ্রদেশের মানুষজন এখন। अब चंदा नहीं देंगे, डोनेट नहीं करेंगे, कोई मतलब नहीं है डोनेट करने का। গোটা উত্তরপ্রদেশ জুড়ে মানুষের মধ্যে এই সন্দেহ, এই ভয়টা
ঢুকে গেছে যে তারা যদি ভগবানকে প্রণামী দেন, তারা যদি টাকা দেন, তাহলে সেই টাকাটা চুরি হয়ে যাবে, এই ভয়টা তারা পাচ্ছেন। এই যে একটা ইরোশন অফ ট্রাস্ট, মানুষের যে বিশ্বাসে কোথাও একটা গিয়ে বিশ্বাসটা ভেঙে যাওয়া, এটা ভক্তির ক্ষেত্রে যেমন বিপর্যয়, তেমনই কিন্তু অর্থনীতির ক্ষেত্রেও। কারণ যে কোনো বড় বড় যে ধর্মীয় ইনস্টিটিউশনগুলো রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে জুড়ে, সেগুলোকে ঘিরে একটা পর্যটনের জায়গা তৈরি হয়, একটা ব্যবসার জায়গা তৈরি হয়। মন্দিরের চারপাশে পুজোর সামগ্রী বলুন, খাবার দোকান বলুন, কিংবা ভক্তরা যে আসবেন, এসে কোথায় থাকবেন, সেই হোটেলের ব্যবসা, সেই সমস্ত কিছু চলে। সেখানেও একটা কিন্তু ক্ষতি, একটা বড় সড়ো ক্ষতি দেখতে পাওয়া যায়। যে জিনিসটাকে এখন কিন্তু পশ্চিমবঙ্গের সরকার প্রমোট করতে চাইছে, যে একটা টেম্পল সার্কিট তৈরি করা হবে, এখানে টেম্পল ট্যুরিজম হবে, প্রচুর মানুষজন আসবেন, পর্যটন বাড়বে, ভক্তরা আসবেন, তারা পুজো দেবেন, ভক্তিও বাড়বে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমিও এগোবে। কিন্তু এই সমস্ত ঘটনা থেকে যদি আমরা না শিখি, তাহলে এগুলো কি করে করা যাবে? কতদিন পর্যন্ত ভক্ত এবং ভগবানের মাঝখানে এই অসাধু আঁতাত দাঁড়িয়ে থাকবেন, তোলাবাজি করে যাবে, টাকা পয়সা তুলবে? এবং যদি কখনো এরকম কিছু হয়, যদিও এই বিষয়টা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান যে পশ্চিমবঙ্গের কোথাও কোনো মন্দিরে এরকম ঘটনা ঘটছে না, সেটা কি বলা যায় জানি না আমি, কিন্তু যদি কোথাও কোনোদিন এই খবরটা সামনে আসে যে রাম মন্দিরের মতো একটা ঘটনা পশ্চিমবঙ্গের কোনো মন্দিরের ক্ষেত্রে হয়েছে, সেখান থেকে যদি সেই রকম কোনো অভিযোগ উঠে আসে, তখন সেক্ষেত্রে কি হবে? তখন গোটা উত্তরপ্রদেশ জুড়ে মানুষের মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছে, সেটা কি পশ্চিমবঙ্গেও দেখতে পাওয়া যাবে? দেখুন, আজ আমি এই যে আলোচনাটা করলাম মন্দির এবং মসজিদের কথা বলে, সেটা কিন্তু মন্দির, মসজিদ, ভক্তি, বিশ্বাস এই সমস্ত কিছুর আলোচনা নয়। পুরোটাই প্রশাসন, গভর্নেন্স, সদিচ্ছা, মধ্যপন্থা, আলোচনা, এই সব কিছু নিয়ে। এবং প্রশ্ন এখানে এটাই, সরকারের সামনে একটা চ্যালেঞ্জ রয়েছে, উন্নয়নের প্রশ্ন রয়েছে, কাজের প্রশ্ন রয়েছে, প্রতিশ্রুতির প্রশ্ন রয়েছে। তো সরকারের সামনে এই নিয়ে যে চ্যালেঞ্জটা রয়েছে, যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্পর্ধা কি এই সরকারের আছে, এই প্রশাসনের আছে? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।